নমস্কার। কথায় ও ভাবনায় আমাদের এই পর্বের অতিথি শ্রী দীপেশ চক্রবর্তী। দীপেশ চক্রবর্তী একজন বাঙালি ইতিহাসবিদ। ইতিহাস গবেষণার আন্তর্জাতিক ক্ষেত্রে তাঁর উল্লেখযোগ্য অবদান ও তাঁর কাজ সম্বন্ধে অন্যান্য নানা তথ্য উইকিপিডিয়া খুললেই জানা যাবে, আর গুগল অনুসন্ধান করলেই পাওয়া যাবে তাঁর লেখা একাধিক বইয়ের তালিকাও। আমরা শিকাগোর বাঙালিরা আসলে সৌভাগ্যবান, কেননা এমন মাপের একজন মানুষকে খুব কাছ থেকে দেখার ও জানার সুযোগ আছে আমাদের। কারণ বর্তমানে দীপেশদা শিকাগো বিশ্ববিদ্যালয়ে কর্মরত। তাঁর চিন্তা ভাবনার সুসমৃদ্ধ জগতের সামান্য অংশ হলেও শ্রোতাদের জন্য তুলে ধরার চেষ্টা করেছি এই কথোপকথনে। আমাদের বৃহত্তর শিকাগোর সাহিত্য ও সংস্কৃতিপ্রেমী বন্ধুদের প্রতিক্রিয়া জানার আগ্রহ রইল। তোমার সঙ্গে সত্যি কথা বলতে কি, নামটার সঙ্গে আমি পরিচিত পুরনো দেশ পত্রিকা, নানা রকম প্রবন্ধ পড়ে, কাজেই নামটা আমার কাছে পরিচিত। তারপরে তুমি জানো ক্যানবেরার সিদ্ধার্থ দা আমাকে জানান। আমার খুব অ্যাকচুয়ালি অনেক দিনের পুরনো বন্ধু, খুবই ভালো বন্ধু। ক্যানবেরাতে গেলে ওদের বাড়িতে যাওয়া হয়, খাওয়া দাওয়া আড্ডা এসব হয়। তা তোমার মতন মানুষকে আমরা পেয়েছি যখন, তখন তো বেশ খানিকটা কথা বলাবো তোমাকে। প্রথমে একটা কথা যেটা আমার খুব আগ্রহ হয় জানতে যখন তোমার বিষয়ে পড়ি, যে তোমার পরিচিতি ইতিহাসবিদ হিসাবে, সমাজ চিন্তক, ইতিহাসবিদ, প্রাবন্ধিক। তুমি পদার্থবিদ্যার ছাত্র, গোড়ায়, একদম গোড়ায় তুমি পদার্থবিদ্যা, আর তারপরে ম্যানেজমেন্ট, সেখান থেকে ইতিহাস, এই যে জার্নিটা, এটার কথা যদি একটু আমাদের বলো। হ্যাঁ, এটার মানে আমি অনেকদিন নিশ্চয়ই খুব কনফিউজ ছিলাম যে আমার কি করা উচিত। আসলে কি হতো আমাদের সময়, আমার সবচেয়ে হয়তো স্কুলের সবচেয়ে প্রিয় বিষয় ছিল বাংলা। মানে হয়তো মনের সবচেয়ে বেশি প্রিয় বিষয় ছিল বাংলা, কিন্তু মোটামুটি পড়াশোনায় মোটামুটি ভালো ছিলাম। আর তখন হতো কি, আমাদের তো ক্লাস 9-এ উঠে বলতে হতো যে সায়েন্স নেব না আর্টস নেব, ভাগ করে দিত। ফলে তখন প্রথমত আমার বাবা ছিলেন পদার্থবিদ্যার মানুষ, একসময় পড়াতেন, পরে একটা কারখানা ম্যানেজ করতেন। কিন্তু ফলে উনি ছোটবেলা থেকে আমাকে খানিকটা এই প্রকৃতির ইতিহাসে বা এই চারপাশের পৃথিবীটা কেমন করে চলে তাতে একটা আগ্রহ জন্মিয়ে দিয়েছিলেন। ধরো মানে আমি তখন ভাবতাম সবার বাবারাই বুঝি এই প্রশ্ন করে, এখন বুঝতে পারি না সবার বাবারা এই প্রশ্ন করে না তাদের বাচ্চাদের। কারণ উনি আমার ছোটবেলা বলতে, আচ্ছা বলতো আকাশটা কেন সকালে লাল হয়, তারপরে নীল হয়, আবার লাল হয়। হ্যাঁ, এখন অবশ্যই উত্তরগুলো জানতাম না, তখন উনি বলতেন উত্তরগুলো কি। হ্যাঁ, বা এই যে সূর্যটা মনে হয় পূব থেকে পশ্চিমে যাচ্ছে পৃথিবীর চারপাশে, এগুলো অনেক ছোটবেলায়, বা ঈশ্বর আছেন কি নেই, প্রকৃতিকে জানলেই, প্রকৃতির উপরে মানুষের যদি কর্তৃত্ব হয় তাহলেই ঈশ্বরের রহস্যটা মানে ঘুচে যাবে কিনা, এইসব নিয়ে আমি যে প্রথম লেখাটা স্কুলে থাকতে লিখেছিলাম, স্কুলের ম্যাগাজিনে, সেটা ইংরেজিতে লিখেছিলাম, এবং সে আমরা খুব বকা খেয়েছিলাম। কিন্তু লেখাটা এসেছিল বাবার সাথে কথা বলার থেকে, যে লেখাটার নাম ছিল গড অ্যান্ড নেচার। আচ্ছা, এবং সেটা কোন সময়ের কথা? কোন ক্লাস? আমার ধারণা আমি তখন 6-7-এ পড়ি। ও আচ্ছা। হ্যাঁ, তো তাতে তারপর মাস্টাররা এসে অনেক বকলেন যে যা বোঝো না তা নিয়ে বলো, দেখো কেন মামা বাড়ি, আমার বাড়িটা বাঙাল, তো মামা বাড়িতে সবাই বললো খুব পাকা হয়েছে। হ্যাঁ, এইসব সকলে বলে আমাকে গাড়িটার নিরুৎসাহ করা, মানে ওই রকম আর কি, সমালোচিত হলাম। কিন্তু আসলে আমার বাবা আমাকে উনি করে এই সমস্ত প্রাকৃতিক জিনিসগুলো বোঝাতেন। আচ্ছা। আর মা ছিলেন বাংলার টিচার। আর আমি যখন হাই স্কুলে উঠে, আমার যেহেতু প্রথম ভাষা বাংলা ছিল, মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বলতে হতো, ইংরেজিটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ছিল,
ফলে আমি ওই মার MA ক্লাসের চর্যাপদ, বৈষ্ণবপদ এগুলো পড়তাম। ও আচ্ছা। এবং আমার অত্যন্ত ভালো লাগতো, মানে বৈষ্ণবপদ বলে আমার খুব প্রাণের জিনিস ছিল হাই স্কুলে। এবং আমি যখন তারপরে হতো কি, যখন আর্টস নেবো না সায়েন্স নেবো হতো, তখন মোটামুটি পড়াশোনায় ভালো ছিলাম, মোটামুটি অঙ্কে ভালো নম্বর পেতাম। তখন মধ্যবিত্ত বাড়ির একটা ভয় হয় যে আর্টস পড়ে তো খেতে পাবে না, তো আমাদের সময় হতো আর কি। আর ধরো আমাদের সময় তখন ওই আমি তো হায়ার সেকেন্ডারি পাস করেছি 65 সালে, তো তখন আমরা ওই হাই স্কুলে হতে হতে IIT গুলো হয়েছে, এবং তখন ওই পাত্রপাত্রী আমার নিয়ে ঠাট্টা হতো যে পাত্রপাত্রীর বিজ্ঞাপনে লেখাই হতো যে ইঞ্জিনিয়ার, ডাক্তার, পাত্র চাই, তারপর থেকে মাস্টার হইলেও চলিবে। হ্যাঁ, তো ফলে ইঞ্জিনিয়ারদের কদর বাড়ছে এরকম একটা যুগে তখন কলেজ, স্কুল থেকে কলেজে যাব। কিন্তু তখনও না, ওই সময়ও এখন যেমন সবচেয়ে মেধাবী ছাত্রগুলো, মানে বিজ্ঞানের মেধাবী ছাত্রগুলো IT ফাইটি করতে চলে যায়, কম্পিউটার করে, আমাদের সময় ওই বেশিরভাগ ফিজিক্সে যেত। আচ্ছা। হ্যাঁ, ধরো আমাদের হায়ার সেকেন্ডারিতে প্রথম 5-6 জনই প্রেসিডেন্সি কলেজে ছিল, তাদের মধ্যে বেশিরভাগটা ফিজিক্সে ছিল। আচ্ছা। তো ফলে হতো কি, ওই খানিকটা ওই চাপে ওদিকে গেলাম, কিন্তু গিয়ে আমার খারাপ লাগে না, ভালোই লাগতো। কিন্তু আমার মনে আছে বাবা বলতেন, পরে আমি যখন ইতিহাসে দিয়ে গেলাম, বাবা বলতেন হেডমাস্টার কিন্তু আমাকে বলেছিলেন যে আপনি ওকে বিজ্ঞানে দিচ্ছেন, ও তো আর্টসের ছাত্র। আচ্ছা আচ্ছা। আর তারপরে হলো যখন কলেজে ঢুকলাম, তো সেই সময় আমি তো 65 হায়ার সেকেন্ডারি পাশ করে কলেজে ঢুকলাম, তখন তো আর উত্তাল অবস্থা। ধরো CPM হয়েছে 64 সালে, চীনের সঙ্গে যুদ্ধ হয়ে ভারতবর্ষ হেরে গেছে 62 সাল। তো 62 সাল, 63 সাল, 64 সাল পর্যন্ত আমি হয়তো 62-63 পর্যন্ত হাই স্কুলে যা হয়, বাড়িতে বড় হয়ে এই বিবেকানন্দ, বিদ্যাসাগর এদের কথা সব বড় হচ্ছে, রবীন্দ্রনাথ। তখন ওই সময়টা ওই বামপন্থার উত্থানের ফলে ফলে বাড়িতে এই মার্ক্সবাদ, বামপন্থী চিন্তা, এগুলো কোনো বন্ধুর দাদা স্থানীয় কেউ পাড়ায়, এবং আমার একজন খুব বন্ধু ছিলেন আমার চেয়ে একটু বড়, ওরা চট্টগ্রাম থেকে এসেছিলেন, আমাদের বাড়ির নিচে থাকতেন, কিন্তু ওরা ছিলেন সব বামপন্থী। এবং ওদের আমার আর ওই দাদার সঙ্গে আমার ওই শেষদা বলতাম, মারা গেছেন এখন, পরে কেমিস্ট্রি প্রফেসর ছিলেন, উনিও প্রেসিডেন্সি কলেজে পড়তেন। কিন্তু তখন শেষদা প্রেসিডেন্সিতে পড়েন, চট্টগ্রাম থেকে পাশ করে এসছেন, মানে ইস্ট পাকিস্তান থেকে এসছেন। আর আমি তখন হাই স্কুলে পড়ি, যখন বন্ধুত্বটা হলো। আর তখন আমি দেখতাম যে আমি ওকে শেষদা বলতাম, বাড়ি কেউ সবাই শেষদা বলতে বলে, যে শেষদার সাথে উনি মার্ক্সবাদী হিসেবে তর্ক করতেন, আর আমি তো তখন মার্ক্সবাদ জানি না, আমি আমার মতো করে তর্ক করতাম, আর সবগুলো তর্ক হেরে যেতাম। হেরে গিয়ে ভাবতাম যে এরকম হেরোর দলে থাকা তোর মানে হয় আমি ওর মতো করে তর্ক করলে তো পারি। এই করে একটা মার্ক্সবাদী উৎসাহ হলো যে মার্ক্সবাদ জিনিসটা কি। এবং কলেজের আবার যাওয়ার আগে আমি এটা তখন জেনেছি আমি বামপন্থী। আচ্ছা আচ্ছা। আর কলেজে ঢুকে তখন তো ঢুকেই যেটা ছাত্রদের স্ট্রাইক হলো, তাতে আমি খুব জড়িয়ে গেলাম। হ্যাঁ, তো তখন আমাদের ওই স্ট্রাইকের নেতা ছিল, যাকে কাকা বলতাম, অসীম চট্টোপাধ্যায়, যিনি এখন দেশে নকশাল বাড়ি নামা লিখছেন। তুমি দেখে যদি প্রথম 2টো ইস্যু দেখো, 2টো কিস্তিতে দেখবো আমার নাম আছে ওই কলেজে যারা স্ট্রাইক ফাইক করেছিল তাদের মধ্যে। তো ওইসবে জড়িয়ে গিয়ে আমি একটা বছর ভীষণ জড়ানো ছিলাম। কিন্তু তারপর ওরা যখন স্থির করলো যে ওই তখন নকশাল বাড়ির বিদ্রোহটা হয়েছে পরের বছর, এবং ওরা যখন স্থির করলো যে আমাকে বললো যে সব বাড়িঘর ছেড়ে দিয়ে রাস্তায় চলে আয় আমাদের সাথে, ওরা সব বাড়িঘর ছেড়ে তখন আজ এখানে খায়, কাল সেখানে খায়, পুলিশের তাড়া খায়। তখন আমি একটা মধ্যবিত্ত বাড়ির ছেলে ছিলাম, আমি খুব ভয় পেয়ে গেলাম। আমি দেখলাম ওই রকম কঠিন একটা জীবন আমি নিতে পারবো না। ফলে যদি আমি ওদের বিশ্বাস করতাম, কিন্তু আমি তখন ওদেরকে একটা সেই কলেজের প্রাঙ্গণে একটা মিটিং এ আমি বললাম যে আমি পারবো না, আমার ভয় করে, ভীতু বলে পারবো না। তখন আমাকে তীব্র নিন্দা করে একটা প্রস্তাব পাশ হলো, আমার মনোভাবের তীব্র নিন্দা করে। এবং তার পরের দিন থেকে আমার সব বন্ধুরা আমার সাথে কথা বলা বন্ধ করে দিল, যারা ওই আন্দোলনের বন্ধু ছিল।
তো ফলে আমি হঠাৎ বন্ধুহারা হয়ে গেলাম। পরে অন্য বন্ধু হয়েছিল, তারপরে ভালো বন্ধু যারা এখনো বন্ধু। এবং ওই তখন একটা মন টন খারাপ হতো, তখন মনে হতো যে বোধহয় বিপ্লব করাটাই জীবনের উদ্দেশ্য, আমি তো পারলাম না, আমি এটা খুব খারাপ লোক, তার চেয়ে বরঞ্চ পাশ টাস করে অনেক পয়সা করি। তখন আমার বয়স 17-18, আর রোজ অনেক অনেক পয়সা করে একটা অন্ধকার বাড়িতে ফিরে এসে রাজেশ্বরী দত্তের গলায় সখী আধারে একেলা ঘরে মনোমানে না শুনবো। ফলে ওই ফিজিক্স নিয়ে পাশ করে তারপর পরীক্ষা দিয়ে আইআইএমে ঢুকে গেলাম। আর হুবই তো আইআইএমে তখন ইতিহাস পড়ানো তো আর একজন মার্ক্সবাদী ভদ্রলোক পড়াতেন। আচ্ছা, তিনি খুব নাম করা ঐতিহাসিক ছিলেন, বরুণ দে বলে। তো তখন আমি যখন পাশ করলাম তখন আমি একটা স্কটিশ কোম্পানিতে চাকরি পেলাম। আর বরুণ বাবা আমাকে বললেন, তুমি ম্যানেজার হতে চাও না হিস্টোরিয়ান হতে চাও? কারণ আমি উনি যে কোর্সগুলো আইএমএ অফার করতেন সেগুলো তো ঠিক মানে অর্থকরী ম্যানেজমেন্টের সাবজেক্টের মধ্যে পড়তো না, ফলে সেগুলো ওই ইনস্টিটিউশনের ইতিহাসে আমি ছাড়া কেউ করেনি। ফলে আমি ওর সাথে একা একা ওই ক্লাসগুলো করতাম অন্য ম্যানেজমেন্টের ক্লাসের বাইরে। আর আমার উৎসাহ জমে গেছে। উনি বললেন, আমি ধরেন কিছুই ইতিহাস জানি না, কারণ ক্লাস বিশেষত সায়েন্সের ছাত্র ছিলাম কলেজেও। তখন উনি বললেন, তুমি এই তাহলে ম্যানেজার হবে না ঐতিহাসিক হবে? আমি এক বাক্যে বলতে ঐতিহাসিক হবো বলে ওই ম্যানেজারের চাকরিটা ছেড়ে দিলাম। আর আরেকটা কারণ কি ছিল জানো, আমি ছোটবেলা থেকে সিএলটি, ওই শিশু রংমহল বলে একটা প্রতিষ্ঠান ছিল কলকাতায়, সিএলটি চিলড্রেন সিম্পল থিয়েটার, পবন মহল যাদের, তো তার সঙ্গে আমি খুব জড়ানো ছিলাম। তাদের ওখানে নাটক, গান ইত্যাদি আমি ছোটবেলা থেকে করতাম। ওখানে অনেক বাঙালি মধ্যবিত্ত যারা আসতেন, তাদের সবাই খুব ভালো লোক ছিলেন, এবং কিন্তু তাদের অনেককে দেখে আমি তাদের শ্রদ্ধাও করতাম। অনেকে দেখে মনে হতো এদের সঙ্গে যদি সারা দিন কাটাই আমি কাজের জায়গায়, আমি হয়তো খুব বোর্ড হয়ে যাব। ফলে টাকার লোভটা ছেড়ে দেওয়া আমার এই জন্য খানিকটা সহজ হয়েছিল, যে আমার কিরকম মনে হতো, যে না জেনে মনে হতো যে এই কর্পোরেট সেক্টরের কাজ আমার ভালো লাগবে না। ইনস্টিংক্ট একটা। হ্যাঁ, আমার একটা ইনস্টিংক্ট ছিল যে ওই কাজটাতে, মানে আমি বুঝতে পারি এরা খুব বুদ্ধিমান লোক, কিন্তু আমার ওর সাথে কোনো সমাজ নিয়ে কথা বলে মনে হতো যে ওদের যেটা কাজ তাতে ওরা ওদের বুদ্ধিটা পুরো 100% লাগিয়ে দেন, তারপর সমাজ সম্বন্ধে কোনো কথা উঠলে আর বুদ্ধিমানের মতো কথা বলেন না, বা একটা ভাবনা চিন্তা করে কথা বলেন না। এবং আমার মনে হতো যে এরা ভালো লোক, কিন্তু সারাদিন আমার এদের সঙ্গে কাটাতে কষ্ট হবে। ফলে কিছু একটা তাড়না, ফলে ওই জন্য আমার ওই চাকরিটার, ওই স্কটিশ কোম্পানির চাকরি ছেড়ে দিতে কষ্ট হয়নি কোনো। তাছাড়া বয়সও অল্প ছিল, পয়সার মাহাত্ম অত বুঝতাম না, এটাও ঠিক, বরঞ্চ পয়সা বিরোধী ছিলাম। এখন বুড়ো বয়সে পয়সার মাহাত্ম বুঝি, কিন্তু তখন মনে হতো যে পয়সা সবচেয়ে বড় জিনিস নয়। একরকম আদর্শবাদ থাকে তো অল্প বয়সে। হ্যাঁ, আদর্শবাদ। ফলে তখন কি হলো, একটা মজার জিনিস হলো যে বরুণ বাবু কাছে আমি ছাত্র, একদিকে আমি কিছুই জানি না ইতিহাসের, আরেকদিকে আমার তো একটা এমবিএ করা হয়ে গেছে। এর মধ্যে কি হলো, তখন ওই মানে দিল্লি সরকার, মানে কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকার মিলে কলকাতায় একটা সমাজ বিজ্ঞান চর্চা কেন্দ্র তৈরি করল। সেটা এখনো আছে, সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সেস, এবং বরুণ বাবু তার প্রথম অধিকর্তা হলেন। তখন বলতে পারো উনি হয়তো একরকম আজকের ভাষায় হয়তো নেপোটিজম করে আমার একটা চাকরি দেবেন, মানে পাকা চাকরি নয়, কিন্তু একটা লেকচারের মতো চাকরি। কিন্তু সেখানে অনেক এখন নাম করা অনেক লোক আমার কলিগ ছিলেন। অমিয় বাগচি, অনেক বয়স হয়ে গেছে, মানে ইকোনমিক্স এর লোক ছিলেন, খুব নাম করা। আমার একেবারে খুব কলেজ থেকে বন্ধু গৌতম ভদ্র, সে ইতিহাসেরই ছাত্র ছিল, সে ওখানে, গৌতম আর আমি একটা অফিস শেয়ার করতাম। তারপরে রাজনীতি বিজ্ঞানের ছাত্র ছিলেন, পরে ইতিহাসও করতেন, এখনো তিনি সবাই রিটায়ার করেছেন, কিন্তু পার্থ চট্টোপাধ্যায়, উনিও ওই, মানে ফলে আমি ওখানে না একটা, মানে ওখানে আমি বছর কতদিন ছিলাম, প্রায় 3 বছর 3 ছিলাম ওই প্রতিষ্ঠানটাতে। এবং ফলে আমার মনে হতো আমি একদিকে একটা যেন পিএইচডি করার মতো ছাত্র করছি ইতিহাসে, কারণ বরুণ আমাকে গোড়া থেকেই বলছেন, না তুমি আর্কাইভসে যাও, গিয়ে দেখো রেকর্ড কি আছে, অমুক তমুক। আবার অন্যদিকে মনে হতো আমি ক্লাস 1-এরও ছাত্র,
কারণ কিছুই জানতাম না। ফলে যেটা হতো জানো তো, অল্প বয়সের মন একটা ব্লটিং পেপারের মতো হয়, যা শুনতাম শুষে নিতাম। এবং তখন বলতে এখন বুঝতে পারি যে তাড়াতাড়ি শিখতাম তখন। কিন্তু এদিকে কলকাতা ইউনিভার্সিটি আমাকে বলে, তোমার তো ইতিহাসে MA BA নেই, তোমার ইতিহাসে PhD করতে দেবো না। আচ্ছা, বললো আবার MA BA করতে হবে, অন্তত পাস কোর্সে বিয়ে করতে হবে। আমি পাস কোর্সে বিয়ে পার্ট 1টা দিয়ে পাশও করেছিলাম। তারপর যে এরকম হয় PhD করতে গেলে তোমার 10 বছর লেগে যাবে। হ্যাঁ, তখন পরে আমি যার সঙ্গে PhD করেছিলাম, এক ইংরেজ ভদ্রলোক, অস্ট্রেলিয়াতে পড়াতেন, তার সাথে কলকাতায় দেখা হয়। তখন আসলে ওই 3 বছর কাজ করতে করতে আমি গোটা 5-6 লিখে ছাপিয়ে ফেলেছিলাম ভারতীয় নানান কাগজে। তখন উনি বললেন যে তোমার এই যে 5-6টা লেখা বেরিয়েছে, আমরা ওইগুলোকে একটা MPhil এর সমান বলে ধরে নেব। আচ্ছা, যেটা কলকাতা ইউনিভার্সিটি নিয়মে করতে পারতো না, কিন্তু এটা বিদেশি ইউনিভার্সিটি করতে পারতো আর কি। ফলে সেই ভিত্তিতে ওরা আমাকে তখন বৃত্তি দিলেন ওখানে গিয়ে PhD করার জন্য অস্ট্রেলিয়া। তারপরে আমি ওখানে ধরো অস্ট্রেলিয়া আমি ছিলাম 20 বছর। তো ফলে ওখানে PhD করলাম। PhD করে আমি কিছুদিন, কোনো চাকরি বাকরি ছিল না, 18 মাস। ফলে সেই আবার কর্পোরেট সেক্টর নয়, সরকারি সেক্টর, আমি ওখানে একটা পরীক্ষা দিয়ে সরকারি আমলা হলাম। তো সেই সরকারি আমলা হয়ে আমি ছিলাম 18 মাস। তো তখন 18 মাসে আমার মনে হতো যে অনেক বন্ধু হয়ে গেছিল অনেকেই। তো তাদেরকে আমি বলতাম যে ঠিক আছে, তারা বলতো না তুমি বোর্ড হচ্ছ কেন? বললাম না, বলে এই তো একটা ব্যুরোক্রেসিতে কাজ করছে, ব্যুরোক্রেসিটাকে শেখো। তাহলে আমার কিরকম মনে হচ্ছে এটা মোটামুটি শেখা হয়ে গেছে, বুঝে গেছি ব্যুরোক্রেসি কি জিনিস। কিন্তু এর মধ্যে কি হলো, একটা পোস্ট ডক্টরাল পজিশন হলো মেলবোর্নে। তো আমি আসলে PhD করতে করতে মেলবোর্নে 1 বছর পড়িয়েছিলাম। আচ্ছা, কেউ একজন ছুটিতে গেছিলেন, তার জায়গায় পড়িয়েছিলাম। তো ওই যে পড়িয়েছিলাম তাতে একটা ওখানে একটা সুনাম ছিল। ফলে ওরা যখন ওই নতুনটা চাকরির বিজ্ঞাপন দিল, তখন সবাই অ্যাপ্লাই করলো, আমি অ্যাপ্লাই করে পেয়ে গেলাম। আচ্ছা, ফলে আমি আবার শেষকালে মানে আমলাতন্ত্র থেকে মুক্ত হয়ে পুনর্মূষিক ভবর মতো সাহেব আবার শিক্ষক হয়ে ঢুকলাম। কিন্তু সেটাও খুব আমার মনে যেন প্রথম দিন। তার আগে ওখানে আমি কয়েক মাস পোস্ট ডক ছিলাম। তো আমার এক বন্ধু ছিলেন ওখানে, এখন আছেন, তিনি ইন্দোনেশিয়ায় কাজ করতেন। ওই যেই চাকরিটা হাতে পেলাম, তো ওই লিফটে করে উঠতে হতো আমাদের, বোধহয় 5 তলায় না 4 তলায় আমাদের ডিপার্টমেন্টটা ছিল। তো চার্লস তার নাম। আর লিফটে একটা আয়না, লিফটে যেমন অনেক সময় আয়না থাকে না, তুমি ঢোকার সময় নিজেকে দেখতে পাও, ওই রকম ছিল। আর তার আগে আমি রোজই চার্লসে ঢুকেছি, কিন্তু যে হাতে চাকরি নিয়ে যখন ঢুকলাম, আর ওখানে এখানকার মধ্যে টেনিওর ছিল না। ওখানে মানে চাকরি মানে আমাদের দেশে হয় না 3 মাসের প্রবেশন, ওখানে এরকম 3 বছরের প্রবেশন, কিন্তু ঠিক টেনিওর মানে সবাই বলতো যে তুমি যদি ভাইস চ্যান্সেলর স্ত্রীর উপরে অত্যাচার না করো, তোমার চাকরি পাকা। ফলে কিন্তু আমার এখন মনে আছে সেবার ওই প্রথম দিনটা ওই চার্লসের আমি ঢুকছি, আর আমি আয়নায় নিজেকে দেখে ভাবলাম, এই এবার থেকে রোজকার জীবনে এই ঢুকবো, চার্লসকে দেখবো, এই রিটায়ার করা পর্যন্ত এই। হ্যাঁ, তারপরে তো সেখানে আমি পড়িয়েছিলাম 10 বছর। আর ওই মেলবোর্নে পড়ালাম 10 বছর। সব মিলে আমি অস্ট্রেলিয়া ছিলাম 20 বছর। আচ্ছা, ভালো। তোমার এই যে তুমি সাহিত্য ভালোবাসতে, ছোটবেলায় বললে বাংলা পড়তে এত ভালোবাসতে, তারপরে ছাত্র রাজনীতিতে যুক্ত ছিলে, তারপরে ইতিহাস, সাহিত্য, রাজনীতি, সমাজ, ইতিহাস, এর কোথাও একটা যোগসূত্র তো আছে। হ্যাঁ, নিশ্চয়ই। মানে হ্যাঁ, পরস্পর সম্পর্কিত তো বটেই। বলবে একটু সেই সম্পর্কের কথা, কিভাবে তুমি কিভাবে দেখো সেই সম্পর্কটা, তোমার কাছে কি রকম? কি জানো, একটা উদাহরণ দিয়ে বললে বুঝতে পারবে। মানে ধরো তুমি যদি স্বাধীনতার আগের বাংলার কথা ভাবো, মানে যখন দুই বাংলা এক ছিল, তখন 1920-এর দশক থেকে হচ্ছিল, কিন্তু 30-এর দশকে, মানে স্বাধীনতার আগের 15 বছর, আমি যদি 17 বছর, আমি যদি 30 থেকে 47 ভাবি, দুটো দ্বন্দ্ব বলতে পারো, বা কলহ বলো, যাই বলো, মানে সংঘাত বলো,
বাংলাকে ছিঁড়ে ছিঁড়ে খেতে শুরু করেছিল একটা হিন্দু মুসলমান, যেটা এখনো রয়েছে। আরেকটাও এখনো আছে, সেটা হচ্ছে এই বড় জাত ছোট জাত সোশ্যাল, মানে আমরা যাদের নমশূদ্র বলি বা রাজবংশী বা তফসিলি সমাজ যাদের বলি, তারাও তখন নিজেদের, কারণ তখন ধরো আম্বেদকর এসে গেছেন, ওরাও নিজেদের অধিকার সম্বন্ধে, আজকে যাদের স্কেডিউল কাস্ট বলি, সেই তার শুরু তো 37-এর ইলেকশনের পর, তো ফলে ওরাও, ওদেরকে তখন ডিপ্রেস ক্লাসেস বলা হতো, ফলে পরে স্কেডিউল কাস্ট হলো, ফলে ওরাও ওদের অধিকার সম্বন্ধে সচেতন হচ্ছে। মুসলমানরাও তাদের নানান বিক্ষোভ অভিযোগ আছে বর্ণ হিন্দুদের বিরুদ্ধে, যে আমাদেরকে যথেষ্ট জায়গা দেওয়া হচ্ছে না, সমাজে সংস্কৃতির পরিসরটা আমাদের জন্য ছোট করা আছে। এই যে দুটো ঝগড়া যেটা এখনো চলছে, তার থেকে যেসব আদর্শবাদী বাঙালি বেরিয়ে যেতে চেয়েছিলেন যে এই ঝগড়ার মধ্যে আমরা যাব না, তারা ওই যুদ্ধের সময়টা মানে 30-এর পর থেকে বামপন্থী হয়ে গেছিল। তারা ভাবতেন যে বামপন্থী আদর্শে তো জাতপাত মানে না, ধর্ম মানে না, এটা নাস্তিকতার আদর্শ। ফলে ধরো মুজাফফর আহমেদ কি ভাবো, কি সলিল চৌধুরী ভাবো, সৌম্যমিত্র তখন জনানো ছিলেন, এই যে আইপিটিএ হলো, ফলে বলতে পারো যে একটা সুভাষ মুখুজ্জের সুকান্তর কবিতা তৈরি হচ্ছে। ফলে ওই সময় তুমি বলছিলে সাহিত্যের সঙ্গে সমাজের সম্পর্কে, আমি তোমার উদাহরণ দিয়ে বলছি। আমার ধারণা ওই দুটো দ্বন্দ্ব হওয়াতে অনেক তরুণ আদর্শবাদী মানুষ হয়েছিলেন যে আমরা যদি সমাজতন্ত্রের কথা ভাবি, মার্ক্সবাদের কথা ভাবি, তাহলে আমরা এই দ্বন্দ্বে গিয়ে পড়বো না, কারণ আমাদের এই মতাদর্শটার ভেতরেই এই দ্বন্দ্বের জন্য কোনো জায়গা নেই, কারণ আমরা ধর্ম মানি না, আমরা জাতপাত মানি না। তখন ওরা অনেকে কমিউন করে থাকতেন, সবাই একসাথে থাকতেন, যা চাকরি পেতেন, পয়সা পেতেন হয়তো পার্টিকে দিতেন, হ্যাঁ, এবং ওই একসাথে থাকার মতো জাত তো দেখতেন না, কে কার সাথে খাচ্ছে, কে কার সঙ্গে উঠছে বসছে। এবং বলতে পারো যে ওই দুটো দ্বন্দ্বের ফলে বামপন্থা এক ধরনের আদর্শ বলে প্রতিষ্ঠিত হলো। এবং তারপর যখন দেশটা ভাঙলো, তখন যারা দেশভাগের ফলে রেফিউজি হয়ে কলকাতা চলে এলেন, পশ্চিমবাংলায় চলে এলেন, এবং যাদের সময় তখন অনেক তাদেরকে ধরো কেউ আন্দামান চলে গিয়েছিলেন, কেউ দণ্ডকারণ্যে গেছিলেন, কিন্তু সেই যাওয়া নিয়ে তো মরিচ ঝাঁপি নিয়ে তো জ্যোতি বসুর আমলেও গোলমাল হয়েছিল। কিন্তু ওই যে তারা দেশ ছেড়ে চলে এলেন, তাদের অনেক দুঃখ, এবং তারা তো অনেকে এসে কলকাতায় জোর করে জমি দখল করে থেকে গেলেন, এবং বেশিরভাগই জমি দখল করেছেন কিছু প্রাইভেট জমি, কিন্তু অনেক ওই পাবলিক জমি, ধরো রেলওয়ের জমি, যে এই যে আমরা যখন রেলের পাশে কলোনি, কারণ ওটা তো রেলের জমি নিয়ে কলোনি হয়েছে না, এই যে গোবিন্দপুর কলোনি ইত্যাদি। এবং ওই যে ওরা এসে বসে গেলেন, তখন তো ওদেরকে মূলত মদত দিত বামপন্থীরা, মানে এই রেফিউজি পুনর্বাসনের জন্য যে আন্দোলন এরা মদত দিত। এবং পরবর্তীকালে বলতে পারো ওই সময় রেফিউজি পরিবারে যারা জন্মগ্রহণ করছে, তারা মোটামুটি আমার প্রজন্ম। সুনীল তো বড় হয়ে এসছেন, কিন্তু ওখানে কলকাতায় তো একটা রেফিউজি পরিবারগুলো তো বাচ্চা হচ্ছে, বড় হচ্ছে। এবং যখন 64 সালে যখন সিপিএম হলো, তখন যেন এরা সব বেরিয়ে এলো, মানে কলকাতার বুকে তখন এরা সব তখন বামপন্থীর সাপোর্টার ইত্যাদি করে এলো। এবং আমার নিজের এখন ফিরে দেখে মনে হয় বামপন্থী, ওই যে ধরো আমরা যখন 60-এর দশকে গান গাইতাম, কি কবিতা ওড়াতাম, আমরা তো 40-এর গান গাইতাম আর কবিতা ওড়াতাম। সলিলের লেখা গান, সুভাষ মুখুজ্জের কবিতা, সুকান্তর কবিতা, হেমাঙ্গ বিশ্বাসের লেখা গান, সব তো 40-এর দশকের গান। এবং তার উপরে ধরো তখন চীনের সাংস্কৃতিক বিপ্লব, তার একটা ইনফ্লুয়েন্স ছিল। কিন্তু যেটা হলো ওইসবে নকশাল আন্দোলন হলো, ওইসব করে একটা বাম জামানা এলো। এবং যেটা ভুল আমার এখন লাগে, যে বামপন্থীরা কোনোদিন এটা বুঝতে পারেনি, একসময় আদর্শবাদিতা ছিল, যখন ক্ষমতা এলো, যখন সম্পূর্ণ আদর্শবাদী ছিলেন, তখন তার ক্ষমতা ছিল না, কংগ্রেসের হাতে ক্ষমতা ছিল। যখন ক্ষমতা এলেন, ওদের কোনো ধারণা ছিল না যে সেটা সামাজিকভাবে হোক বা ব্যক্তিগত মালিকানা দিয়ে হোক, তুমি যদি ধন উৎপাদন না করো, সমাজটা যদি ওয়েলথ তৈরি না করে, তাহলে সমাজটা চলে না।
সেটা তুমি চাষির সমবায় নীতিতে করতে পারো, বা আমাদের এই ক্যাপিটালিস্ট পন্থায় করতে পারো। ওদের কোনো ধারণা ছিল, তারপরে ওরা ওই শিল্প, মানে বাংলার আজকে যেটাকে আমরা অবশিল্পায়ন বলি, মানে ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশন বলি, সেটা বামপন্থীদের কল্যাণেই শুরু হলো। মানে খানিকটা আগে শুরু হয়েছিল একটু, মানে কারণ ওই প্রাচীন যে ব্রিটিশ আমলের যে অর্থনীতি স্ট্রাকচার ছিল সেটা ভাঙতে শুরু করেছিল কিছুটা। তারপর ধরো আমাদের একটা বড় ইন্ডাস্ট্রি ছিল পাটকল, পাটের উৎপাদন হতো পূব বাংলায় আর শিল্পগুলো ছিল পশ্চিম বাংলায়। সেই সমস্ত অদল বদল হলো, ফলে পাটের শিল্প ক্ষতি হলো, ওদেরও ক্ষতি হলো, এদিকেও ক্ষতি হলো। আর কিন্তু মানে আমার সব মিলিয়ে এখন মনে হয় যে ওর মধ্যে অনেক আদর্শবাদিতা ছিল, কিন্তু ওরা ক্ষমতায় এসে কতগুলো ভালো কাজ করেছিল বামপন্থীরা। এই বর্গাদারি প্রথার যেসব পরিবর্তন করা, গরিব চাষির সাথে জমি টমি দেওয়া, এগুলো করেছিল। কিন্তু ওরা এই পশ্চিমবঙ্গে কি করে অর্থনৈতিক উন্নতি হবে, যে পন্থাই হোক, বহুদিন ভাবেনি ওরা কিরকম একটা আমরা ভোট পাবো, ভোট পেয়ে থেকে গেলেই হবে। এবং যখন বুদ্ধদেব ভট্টাচার্য ভাবলেন যেখানে শিল্প করতে হবে, তখন তো নন্দীগ্রাম আর সিঙ্গুর হয়ে গোলমাল হয়ে গেল। ততদিন অবশ্য আমি দেশ ছেড়েছি ধরো ৭৭ সাল থেকে, মানে ৭৬ ডিসেম্বরে আমি দেশ ছেড়েছি, মানে পিএইচডি করতে বিদেশে গেছি। ফলে আমি অনেকদিন দেশ ছাড়া, কিন্তু ওই আমার বন্ধুরা আছে, যাই কথা হয় দেখি, মনের অনেকটা ওখানে পড়ে থাকে। ফলে কিন্তু মোটামুটি তুমি সমাজ সঙ্গে সাহিত্য, রাজনীতির সম্পর্ক জিজ্ঞেস করে খানিকটা গল্প করে তোমায় বললাম, কিন্তু খানিকটা আমার জীবনের সাথে জড়িয়েও বললাম আর কি। কোথাও একটা সেটা মিলেমিশে গেছে, সেটা বোঝা যায় খানিকটা। সব রকম বই টুই পড়লে আমরা যা পড়ি সেটা তো সমাজ চিত্র, সাহিত্য বেশিরভাগ ক্ষেত্রেই জীবনের দর্পণ। এবং ঠিক সাহিত্যে এটা হয় দর্পণ হয়, দর্পণ তো বটেই, আবার এই অর্থে একটু বাঁকা দর্পণ হয় যে সাহিত্য অনেক সময় ধরো তুমি কোনো চরিত্রকে আদর্শায়িত করলে, কোন চরিত্র একটা পয়েন্ট, ধরো গোরা যদি পড়ো, মানে গোড়ায় যেন মনে হয় যে এক একটা চরিত্র একটা দৃষ্টিভঙ্গি, মানে তার গোড়ায় যে লম্বা লম্বা ভাষণ দেয়া আছে, হ্যাঁ সবাই ভাষণ দিয়ে যাচ্ছে, হ্যাঁ তাহলে গোড়া পড়ে তো আর গোড়া একটা দৃষ্টিভঙ্গির মতো, যে মানুষটা দৃষ্টিভঙ্গিটাই ব্যাহত হলো এইটা জেনে যে সে আসলে ভারতীয়, তার আইরিশ বাবা মা, হ্যাঁ সেই বলে রবীন্দ্রনাথ এক ধরনের জাতীয়তাবাদের একটা সমালোচনাই করলেন। কিন্তু ফলে সাহিত্যে যেটা হয়, নানা ধরনের সাহিত্য হয়। ধরো কোনো সাহিত্য তুমি করছো, তুমি এমন ভাবে চরিত্রগুলো তৈরি করছো যাতে তোমার একটা কোনো বক্তব্য বেরিয়ে আসে। সেই উপন্যাসও ধরো বক্তব্য প্রধান হয়, গোড়া একটা বক্তব্য প্রধান উপন্যাস, হ্যাঁ, বা এমনকি ঘরে বাইরেও একটা বক্তব্য প্রধান উপন্যাস, যে একজন মেয়ের শিক্ষা দিলে কি হয়, বাইরে আনলে কি হয়, মেয়েদের শিক্ষা এসে অন্তর্মহলে প্রবেশ করছে, আন্দোলন হচ্ছে, তার সঙ্গে একজন মহিলার কি সম্পর্ক ইত্যাদি। আবার ধরো অন্য অনেক রকমের উপন্যাস আছে। ধরো আমরা যখন কলেজে ঢুকলাম তখন সমরেশ বসু লিখলেন বিবর, তারপর লিখলেন প্রজাপতি, তাই নিয়ে তো কেস টেস হলো, অশ্লীলতার দায় হলো। কিন্তু সেখানে আবার তখন উনি খানিকটা এই কামু টামু পড়ে ইনফ্লুয়েন্সড হয়ে, মানে একটা বিবিক্ত মানুষ, মানে যার একটা কঠোর বাংলা করে বলতে গেলে ঐতরিকতা বোধ আছে, মানে যার নাকি সমাজ থেকে নিজেকে একটা অপর মনে হয়, নিজেকে এলিয়েনেটেড লাগে, সেগুলো সেখানে আবার ধরো সেখানে সেই উপন্যাসটাতে যত না তুমি ঘটনার ঘন ঘটা দিয়ে একটা কোনো প্লট তৈরি করছো, তার চেয়ে বেশি তুমি একটা মানুষের অনুভূতি এমন ভাবে প্রকাশ করার চেষ্টা করছো যাতে সেই অনুভূতির সাথে অন্য অনেকের অনুভূতি মিশে যায়, মানে পড়ে যেন মনে হয় হ্যাঁ আমার এরকম লাগে। এবং আমাদের মধ্যে বিবর নিয়ে খুব তর্ক হতো কলেজ, কেউ বলতো অশ্লীল, কেউ বলতো না অশ্লীল কেন হবে, এটাই তো সত্যি কথা। হ্যাঁ, ফলে ফলে সাহিত্যের সঙ্গে ইতিহাসের সমাজের সম্পর্কটা মানে একরৈখিক নয় আর কি। না, একেবারেই একরৈখিক নয়, এবং একস্তরীয় নয়, কখনো কখনো মনে হয় অনেক সময় পরত থাকে সাহিত্যে, ধরো হ্যাঁ অনেক কিছু এটা হ্যাঁ, মানে ফলে আফটার অল সাহিত্য একটা শিল্পকর্ম, তো
হুম হুম। এই প্রসঙ্গে আরেকটা কথাও, আরেকটা প্রশ্ন আমার মনে আসে। এই যে মিথ যেটা আমরা বলি, মিথোলজি, পুরাণ, পুরাণ এবং ইতিহাস এই দুটোর যে ভেদ রেখাটা, সেটা মাঝে মধ্যেই একটু অস্পষ্ট হয়ে যায়। বাঙালির জীবনে তো হয়ই, কারণ ধরো তুমি কত বাড়িতে দেখবে একটা ক্যামেরা, একটা ছবি আছে, একটা ফ্রেম, সেই ফ্রেমে তুমি দেখবে কতগুলো ছবি আছে মানুষের মূর্তির ছবি একসঙ্গে। ধরো কালী, আর কালীর নিচে রামকৃষ্ণ, বিবেকানন্দ, সারদা মায়ের ছবি। এখন ধরো রামকৃষ্ণ, বিবেকানন্দ, সারদা মা তো ঐতিহাসিক মানুষ, আর কালী তো পৌরাণিক, কিন্তু তুমি তো তাকে এক ফ্রেমে ধরেছো। বাহ, এটা সত্যি এভাবে ভেবে দেখিনি। ফলে এক ফ্রেমে যে তুমি এক ফ্রেমে ধরতে পারছো, তার মানে তো দুটোকে তুমি মিশিয়ে দিয়েছো তোমার জীবনে। মানে ওরা কালীর পায়ের কাছেই বসে আছে, যেন কালীর পা আছে। ঠিক ঠিক, এটা এভাবে ভেবে দেখিনি। এটা একটা, এই কথাটা সত্যি ভাবার মতন ব্যাপার। এর যে ফল, এর ফলে এই যে এর ফল, ঠিক এর ফলও সাদা বা কালো নয়। আমরা একেবারেই নয়। তাছাড়া এই পুরাণ সত্যি যাকে পৌরাণিক বলি, সেটা হয়তো ধরো সেটা ইসলামে আরেকভাবে আছে, কোরআনের গল্প, সেগুলো ওদের পুরাণ। মানে অনেক সময় কোরআন পুরাণ একসাথে মিলিয়ে বলি, বা ধরো বাইবেলের গল্প, ইহুদিদের এরকম ওদের পুরাণ আছে। বুদ্ধদের জাতকটা আমরা পুরাণ বলে ভাবতে পারি ওদের দিক থেকে। কেমন সেখানে পুনর্জন্মের গল্প আছে নানান। ফলে এইগুলো ছাড়া তো মানুষের সমাজ হয় না। কারণ ধরো কেবল যে গবেষকের যে ইতিহাস, যেটা মানে প্রমাণ, সাক্ষ্য ইত্যাদি নির্ভর করা, তথ্যপঞ্জি না, তুমি ধরো একটা গল্পই বললে ভালো করে, মানে শুধু তথ্যপঞ্জি নয়, মানে তথ্যপঞ্জিটাকে আমরা বলি যে কুলির কাজ, মানে তথ্যের ওই যে রবীন্দ্রনাথ, প্রভাত মুখোপাধ্যায় লাইব্রেরিয়ান, একসময় অনেক বই নিয়ে হাঁটছিলেন, তো দেখে রবীন্দ্রনাথ বললেন, কি হে বইবাহিক, কোথায় যাচ্ছ? হ্যাঁ, তো এখন ওই রকম বইবাহিকের মতো তুমি তথ্যবাহিক হতে পারো, কিন্তু সেটা তো ইতিহাসের কাজ নেই। ঐতিহাসিক আলটিমেটলি একটা গল্প বলতে হয়। ফলে ঐতিহাসিক কাজটা খানিকটা উপন্যাসের মতোই, কিন্তু তোমার একটা দায়িত্ববোধ থাকতে হয় সাক্ষ্য প্রমাণের দিকে, মানে একটা দায়িত্ববোধ, একটা দায়িত্ববদ্ধ হয়ে থাকো যে হ্যাঁ, দায়বদ্ধতা আছে। কিন্তু ধরো, কিন্তু যে মানুষের জীবনের সবকিছু তো সাক্ষ্য প্রমাণ থাকে না। যেমন ধরো আমার পরিবারে আমি জানি, এবং যে কোনো বাঙালি পরিবারই না, একটু ঘাঁটলেই কলঙ্ক পাবে। কারুর একটা বিয়ের বাইরে বাচ্চা হয়েছিল, কারুর একটা পরিবারের কারুর সঙ্গে বাচ্চা হয়েছিল, পরিবার নেই যেসব হয়নি, কিন্তু সেগুলো পরিবারের মধ্যে ঘুরে বেড়ায়। মানে সাবধানে ফুসফুস করে ওই মামার সাথে মিশিস না, হ্যাঁ, বা মা আমার যেমন এক বোনকে কিছু আত্মীয় সম্বন্ধে সাবধান করে দেন, ওরা এলে আমি যদি না থাকি দরজা খুলিস না। কেমন? এখন আমি একবার আমার বাবাকে একটা খাতা কিনে দিয়ে বললাম যে, বাবা, এই ফরাসিরা না ওদের সব কলঙ্ক ফলঙ্ক রেকর্ড করে, ওদের তার থেকে ইতিহাস লেখে, তো তুমি আমাকে দেখাতে হবে না, তুমি আমাদের বাড়ির কলঙ্কগুলো লিখে রাখো। হ্যাঁ, আমি মারা যাওয়ার ধরো 50 বছর বাদে কেউ খুলবে, কিন্তু এগুলো না পেলে আমরা কি করে লিখবো সমাজের ইতিহাস? বাবা বলেন, দূর, এগুলো আবার কিছু লেখার আছে কিনা। কিন্তু আমি তো কানা ঘুষ হয়ে, ধরো বড়রা গল্প করছে, আর আমি তখন ছোট বাচ্চা, আমি কতটা বুঝি ওরা জানেন না। হ্যাঁ, আমি ওদের জানতে দিই না, কারণ গল্পগুলো খুব রসালো, হ্যাঁ, এবং কিছু শুনে ফেলেছি। ফলে হ্যাঁ, এখন ধরো এগুলো তো এক ধরনের পুরাণের মতো যদি ভাবো। হ্যাঁ, অ্যাকচুয়ালি মহাভারতের অনেক গল্প তো কলঙ্কের গল্প। ধরো কুন্তির এতগুলো বাচ্চা হওয়ার গল্প তো, মানে আমাদের মধ্যবিত্ত বাড়িতে হলে সবাইকে মানে মেরে পিটিয়ে ঠান্ডা করে দিত একদম। হ্যাঁ, তো ফলে ধরো ফলে মানুষের সমাজটা তো এই মিথ, কিছু কলঙ্ক, কিছু গুজব, কিছু স্ক্যান্ডাল, কিছু ভালো গল্প, এই সব নিয়ে তো মানুষের সমাজ। আমার ধরো এই যে আমেরিকায় আমার যেটা জীবন, সেটা এত মাত্রায় একাডেমিক জীবন যে আমার জীবনে প্রায় কোনো গুজবের স্থান নেই, কিন্তু কলকাতায় গেলেই গুজব শুনবো।
বন্ধুরাই নিয়ে আসবে, কি হয়েছে জানিস তো। এখানে কলিগরা ওটা করেন না, কেউ আমাকে বলেন না কি হয়েছে জানো তো। অস্ট্রেলিয়া হতো, কারণ অস্ট্রেলিয়া অন্য সমাজ ছিল, ওখানে আমরা সবাই মানে এত, এখানে অনেক বেশি হায়ারার্কিক্যাল ইউনিভার্সিটি, কিন্তু অস্ট্রেলিয়াতে অত হায়ারার্কিক্যাল ছিল না। ফলে হয়তো তুমি যারা একাডেমিক স্টাফ নয় তাদের সাথে হয়তো লাঞ্চ খেতে পারতে। তখন তারা যে পরস্পরের জীবন নিয়ে গল্প বলতো, তখন মনে হতো যেন সোপ অপারেট শুনছি, মানে টেলিভিশনের সিরিয়ালটাই জীবনে হচ্ছে। আজ এর সাথে হলো, কাল ওই হলো, পরশু চাকরি চলে গেল, পরশু মানে এখন। ফলে আমার তো সত্যি মনে হয় যে যদি জীবনে গুজব না থাকে, কারণ আমার কাছে গুজব হচ্ছে এটা সামাজিক জীবনের অঙ্গ। যে মানে আমি নিজে গুজব পছন্দ করি না, কিন্তু গুজবের মধ্যে একটা রস আছে, উপাদান একটা, তাই না? ফলে ওই যে গুজব মানে পরস্পরের জীবনে একটা কৌতূহল, অনেক সময় অন্যায় কৌতূহল। কলকাতায় একটা গল্প শুনেছিলাম এক বাংলাদেশি ভদ্রলোকের কাছে, তো তিনি কলকাতায় ঢুকছেন পাসপোর্ট নিয়ে, তো স্ত্রী ছিল, স্ত্রী হিন্দু ছিলেন, আচ্ছা, স্ত্রী সেই হিন্দু নামের পাসপোর্ট ছিল, এর নাম রহমান, দুটো পাসপোর্ট একসাথে দিয়েছেন, এর নাম চক্রবর্তী। তো দেখে নাকি কলকাতার পুলিশ বলছে মিস চক্রবর্তী ট্রাভেলিং উইথ মিস্টার রহমান ওয়াই। তো তাদের তো ভদ্রলোক ভীষণ চটে গেছে যে আপনার কি। তখন পুলিশটাই অফিস বলছে না, একটু জিজ্ঞাসা করলাম আর কি। মানে এখন এই যে কলকাতার পুলিশের করাটাই অস্বাভাবিক। হ্যাঁ, মানে ফলে ধরো অন্যের জীবনে কৌতূহল, যে কৌতূহল হয়তো সভ্যতার নিরিখে ঠিক ভালো কৌতূহল নয়, অন্যের ব্যাপারে নাক গলানো, মানে এগুলো কোনোটাই আমি করি না, পছন্দ করি না, কিন্তু আমি যখন দূর থেকে দেখি তখন মনে হয় এটাই তো সমাজ মানুষের। হ্যাঁ, যেখানে এইসব থাকবে। ফলে আমি এর ভেতরে, বাঙালি জীবনের এই দিকগুলো এর ভেতরে আমি ঢুকি না, কিন্তু আমার এই বোধটা হয় বড় হয়ে, ছোটবেলা থেকে বড় হয়ে, যে সমাজ বলতে এরকম একটা খুব ঘন সংবদ্ধ জীবন, যেখানে পুরাণ আছে, গুজব আছে, কলহ আছে, আজ কথা বলা বন্ধ, পরশু কথা বলা শুরু হয়ে গেল আছে, অন্তরঙ্গতার মধ্যে কেউ খোঁচা দিয়ে চলে গেল আছে। হ্যাঁ, ফলে ফলে মানুষের নখ আছে, মাঝে মাঝে আঁচড়ে দেয়। এখন আমি এই জীবনটা আমার একদম পেছনে পড়ে থাকে, আমি যে মানে এই জীবনের সাথে একটা যোগ মনে মনে পাই বলে আমি ওটাকে লেখায় পর্যবেসিত করি, যোগটাকে। কিন্তু যেখানে আমি এই জীবনের সন্ধান পাই না, আমার সেখানে জীবনটা খুব মানে সেটাকে আমার জীবন লাগে না। আমি কাজ করি, আমার কাজ করতে ভালো লাগে। আমি ধরো পাশ্চাত্যের যে পড়াশোনার জগৎ, সেখান থেকে আমি অনেক অনেক কিছু পাই নিজের মনের জন্য, যেটা হয়তো দেশে অত করে পেতাম না। কিন্তু সেটাকে আমি সমাজ জীবন বলি না, একাডেমিক জীবন। হ্যাঁ, মানে আমার জীবন থেকে আমার জীবনে কোনো সাহিত্যের উপাদান। আমি যদি আমার জীবনটা নভেল করার কথা ভাবতাম, আমি বিশেষ কিছু পেতাম না। তুমি হয়তো আমার একটা অন্যরকম ইতিহাস লিখতে পারো, যে আচ্ছা উনি এই সময় কি ভাবতেন, তারপরে কি ভাবতেন, এই ভাবনা থেকে ওই ভাবনায় কি করে এলেন। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় যে জীবনে যে দিকটা নিয়ে একটা নভেল হতে পারতো, সেটা তো কলকাতায় পড়ে মানে ফেলে এসছে। মানে সেটা বাঙালি, সেখানে ঢাকায়ও পড়ে আছে মার স্মৃতি দিয়ে। মানে যার জন্য আমার সাথে এখন বাংলাদেশে খুব গভীর, মানে অনেকটাই যোগাযোগ হয় বাংলাদেশের মানুষের, বন্ধু বান্ধবের, তরুণ বন্ধুদের সাথে। এবং আমি এখন খুব মনে মনে ঢাকা কলকাতা মিশিয়ে পাচ্ছি। সে তোমার লেখা পড়লে বা তোমার ইন্টারভিউ গুলি শুনলে খুব স্পষ্ট বোঝা যায় যে তোমার কলকাতা এবং ঢাকা দুই জায়গাতেই, দুই জায়গার সঙ্গেই তোমার একটা যে নারীর যোগ আছে, একটা নারীর যোগ আছে। হ্যাঁ, সেটা বোঝা যায়। সেটা আমাকে ভীষণ আনন্দ দেয়, কারণ ওটাকে আমি মনে করি জীবন। এটা তোমার ক্ষেত্রে ব্যাপারটা, তোমার জ্ঞান চর্চার পরিধি অনেক বিস্তৃত, কিন্তু এ ব্যাপারটা হয়তো একটা অভিবাসী জীবনের আবার আর একটা দিক। এটা আমাদের অনেকের ক্ষেত্রেই হয়তো সত্যি, ঠিক অত ম্যাগনিফাইড স্কেলে না হলেও, যে আমরা এখানে কাজ করছি। জানো তো, এই জন্য অভিবাসী জীবনগুলো আমি সম্পূর্ণ বুঝতে পারি না, সত্যি কথা বলছি। মানে আমি আমার জীবনটা আমি বুঝতে পারি, আমার জীবনে আমার
কাজ, মানে এটা আমি তোমাকে এ করে বলছিলাম, মানে একেবারে ভুল বুঝো না, কিন্তু আমার কাজটা না একটা, আমি যা কাজ করি সেটার এক ধরনের স্বীকৃতি আছে, মানে পশ্চিমেই আছে। তার ফলে আমার কাজের সূত্রে অনেকের সাথে বন্ধুত্ব হয় এবং কতগুলো বন্ধুত্ব গভীরও হয়, এবং তাদের ওইটুকুর ভেতর দিয়ে আমি আবার পশ্চিমটাকে একটু দেখতে পারি। মানে হয়তো বন্ধুত্ব হলে আমি একাডেমিকের বাইরে একটু দেখতে পারি, কিন্তু আমি বুঝতে পারি যে যেহেতু আমি ভাবনা চিন্তা করতে ভালোবাসি, আর পশ্চিমে অনেক উঁচু, আমার থেকে অনেক উঁচু দরের মানুষ ভাবনা চিন্তা করে গেছেন, তাদের লেখা পড়ে আমি একটা বাঁচার রসদ পাই। কিন্তু সেই জন্য বলছিলাম যে ওই বাঁচার রসদে আমাদের জীবন হয়, সেই জীবনে কোনো নাটক নভেলের উপাদান। ধরো এই যে এত জগৎ বিখ্যাত দার্শনিক কান্ট, মানে খানিক ভাই তোমার লোকটাকে পিকুলিয়ার লাগবে, মানে লোকটা এমন ঘড়ি ধরে হাঁটতেন যে সবাই কান্টের হাঁটা দেখে ঘড়ি মেলাতেন, হ্যাঁ, কিন্তু ধরো, এবং ওই লোককে লাঞ্চে ডাকতেন, ভালো কথা বলতেন, তারপরে শেষ 20 বছর নিজের ভালো বইগুলো লিখবেন বলে আর কারোর সাথে মিশতেন না। ফলে বুঝতেই পারছো যে মানে ওই রকম নিবেদিত প্রাণ যিনি দার্শনিক হবেন, তার জীবনে অনেক সময় ওই 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 সেই জীবনটা থাকে, ওই সেই উদ্দেশ্য নিয়ে বাঁচা, মানে পারপাস লাইফ আক্ষরিক। হ্যাঁ, কিন্তু ওই রকম জীবনে আমার ধারণা, সেটাই বলছিলাম যে ওটাকে আমার জীবন মনে হয় না, যে তুমি জীবন জিজ্ঞেস করো, আমি উপভোগ করি, এনজয় করি। কিন্তু আমি যে বাংলা লিখি সেটা আমি আসলে যেটাকে জীবন বলে জেনেছিলাম তার সঙ্গে একটা, সেখান থেকে রস আহরণ করার জন্য যেন বন্ধুর সঙ্গে কথা বলছি, কখনো ঢাকায়, কখনো। আর আমি তো একা নই, ধরো আমি যে তুমিও একটা বাংলা পত্রিকা বার করো, মানে আমাদের অভিবাসী অনেকেরই মন ওখানে পড়ে থাকে অনেক নানান ভাবে, সংযুক্ত হতে চাই। এবং সত্যি কথা বলতে, যে তোমার সাথে আজকে কথা বলবো, আমার একটা খুব বড় আকর্ষণ ছিল বাংলায় কথা বলবো। এটা ওই জন্যই বললাম যে আমরা অনেকেই এই জায়গাটা আমরাও ধরতে পারি, আমাদের অনেকেরই মনের মধ্যে এই জিনিসটা থাকে। আসলে ওই আর কি, একটা গাছ সে যতই তার ডালপালা বিস্তার করুক, শিকড় একটা জায়গায় থাকলে সেটার একটা তো আকর্ষণ থাকে। হ্যাঁ, মানে আসলে কি হয়, মানে মানুষ যখন বড় হয় বিভিন্ন সমাজে, ওই আমরা মনে আছে একটা, আমাদের বাংলায় লেখা হচ্ছে প্রসঙ্গ উল্লেখ পূর্বক ব্যাখ্যা করো। তো তোমার জীবনটার ব্যাখ্যা করতে গেলে তোমার জীবনের একটা প্রসঙ্গ আছে, প্রসঙ্গটা হচ্ছে যে সমাজে এরকম ভাবে বড় হয়েছে, নিবিড় হয়ে, সেইটা তোমার জীবনের প্রসঙ্গ। হ্যাঁ, আর আমি আজকে রচনা আমার স্ত্রীকে বলছিলাম যে এই যে বিদেশে যাওয়া, কাজ করা, এতে হয় কি একটা ইংরেজি করে বললে যে প্রসঙ্গটা যদি তুমি কনটেক্সট বলি, উইথ রেফারেন্স টু দ্য, এক্সপ্লেইন উইথ রেফারেন্স টু দ্য কনটেক্সট, তাহলে সেই কনটেক্সটটা অনেকটা ডাইলুটেড হয়ে যায়, আর সেটা যেন পাতলা হয়ে আসে। মানে জীবনের রস যদি বলো, তাহলে ওই কলকাতা কি ঢাকার রস একটা ঘন রস, ওই মানে কি বলবে তুমি, যেন একটুখানি মুখে নিলে অনেক স্বাদ পাবে, তিক্ত, মধুর, অম্ল, মানে হ্যাঁ, যেন 9টা রস একসঙ্গে এলো। আর এখানে অতগুলো রস হয়তো একসঙ্গে আসে না। ঠিকই, ঠিক। একটু আগে তুমি একটা কথা বললে, সেই প্রসঙ্গে সেই সূত্র ধরে একটা প্রশ্ন করি, যে তুমি বললে যে তোমার জীবন নিয়ে যদি ইতিহাস লেখার কথা ভাবা হয়, তা এই যে মানুষ, ইতিহাস, মানুষের জীবন, আমরা প্রায়ই একটা কথা বলি এখন এই যে অতিমারির সময়ে, যে উই আর লিভিং দ্য হিস্ট্রি মেকিং টাইম। আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে হিস্ট্রি মেকিং টাইম হিসাবে কোনো বিশেষ সময়কে কি সেভাবে চিহ্নিত করা যায়, নাকি যে সময়টা আমরা পার হয়ে আসছি সেটাই ইতিহাস? ইতিহাসে তো নানা রকম ধরতেই আছে। ধরো একটা হচ্ছে দৈনন্দিন জীবনের ইতিহাস, অনেক সময় লেখা হয়। ধরো যারা রোমান সাম্রাজ্য নিয়ে কাজ করে, তাও রোমানদের কল্পনা করার চেষ্টা করেন যে যখন যুদ্ধ বিগ্রহ হচ্ছে না তখন জীবনটা কেমন ছিল। হ্যাঁ, আবার ধরো যখন আমরা ইতিহাসটাকে বলি যে ইতিহাসে বড় ঘটনা কোনগুলো, এই আজকের অতিমারিটা একটা বড় ঘটনা হিসেবে দেখা হবে, কোনো সন্দেহ নেই। কারণ এটা এত কিছু বলে মানুষের পৃথিবী সম্বন্ধে, মানুষের ইতিহাসের কোথায় এসেছে মানুষ সেই সম্বন্ধে, যে তারপরে ধরো কত লোক মারা গেলেন জানি, আলোপনের সাথে আলোচনা হচ্ছিল আলোপনের সঙ্গে।
এটা বলতে পারো হিস্ট্রি মেকিং টাইম এই অর্থে নয় যে নর্মালি আমরা হিস্ট্রি মেকার বলতে কোনো মানুষকে বুঝি, কিন্তু এটা মানে ইতিহাস তৈরি হচ্ছে, মানে হিস্ট্রি ইজ বিং মেড, মানে তুমি যদি ক্রিয়াপদটা উল্টে নাও প্যাসিভ ভয়েসে বলো তাহলে তুমি বলতেই পারো যে হিস্ট্রি ইজ বিং মেড আর কি, মানে নোবডি ইজ মেকিং হিস্ট্রি বাট হিস্ট্রি ইজ বিং মেড, কারণ তার নায়কটা ভাইরাস। হ্যাঁ, এখন সচরাচর তো আমরা একটা ভাইরাসকে ব্যাকটেরিয়াকে এই কৃতিত্বটা দিতে চাই না যে ইতিহাস তৈরি করে ফেলবে। হ্যাঁ, কিন্তু যদি তুমি কৃতিত্ব দিতে, যদি মানুষের মতো করে ভাবতে অন্য জীবেদের কথা, তাহলে কিন্তু এর নায়ক হচ্ছে এই ভাইরাসটা। সে কিরকম ভুল পাল্টে মানুষ বুদ্ধি করে একটা করে ভ্যাকসিনেশন বার করছে, সে ভুল পাল্টে যতটা পারে তার সঙ্গে যুদ্ধ করে আবার নতুন ভার্সনে আসছে, আমাকে আর ভাবতে চাচ্ছে আবার মাস্ক পড়তে হবে কিনা। হ্যাঁ, ফলে এটার নায়ক মানুষ নয়, এটার নায়ক ভাইরাস। কিন্তু ইতিহাস তৈরি হচ্ছে, মানুষের ইতিহাস তৈরি হচ্ছে, জীব জগৎ ইতিহাস তৈরি হচ্ছে, জীবনের ইতিহাস তৈরি হচ্ছে। এই যে ধর একটা ভাইরাস কোথায় বাদুড়দের পেটে ছিল, এবং বাদুড়টা মানুষের চেয়ে অনেক পুরনো একটা প্রজাতি। এখন ধরো সেই ভাইরাসের একটা ঠিকানা কোথায়, জঙ্গলের মধ্যে একটা হারানো ঠিকানা ছিল, আমরা জানতাম না। তখন মানুষ জঙ্গল ফঙ্গল কেটে ওটাকে কাছাকাছি এনেছে, এনে তারপরে যাকে বলে বিশ্বময় দিয়েছে, তারা ছড়ায়, মানে সেটা আবার মানুষের সূত্রেই। ফলে একদিন বলতে পারো যে ভাইরাসটার যে বিবর্তন হচ্ছে সেটা কিন্তু আমাদের শরীর ধরে হচ্ছে, মানে আমাদের শরীরটা এখন বিবর্তনের পথ। ফলে এই বিবর্তনের ইতিহাসে, প্রাণের যে এভলিউশনের ইতিহাস, বিবর্তনের ইতিহাস, সেই একটা ইতিহাসও কিন্তু সংঘটিত হয়ে যাচ্ছে একই সঙ্গে, একেবারেই। এবং সেখানে কিন্তু আমরা ক্রীড়নক, আমরা সেখানে নায়ক নই। না, আমরা একেবারেই নায়ক নই। আবার ভ্যাকসিনেশনের গল্প ধরলে আমরা নায়ক, আবার ভ্যাকসিনেশনের যুদ্ধ করার গল্প ধরলে ভাইরাসটাও নায়ক। সেই ইতিহাসে এরকম তুমি কোন দিক থেকে দেখবে, ইতিহাসটা এত দৃষ্টিভঙ্গি নির্ভর হয় যে তুমি কোন দিক থেকে দেখবে, কার ইতিহাস বলবে, এই কারণে ইতিহাস নিয়ে এত ঝগড়া হয়। একেবারেই। এই একটু আগেই অভিষেকের আর আমার কথা হচ্ছিল যে সত্যিই তো একটা প্রচলিত কথা রয়েছে না, যে রাবণ যদি রামায়ণ লিখতেন তাহলে কিভাবে লিখতেন হতো। ঠিক ইতিহাস আমরা এটাও একটা খুব জানা ধারণা যে ইতিহাস কে বলছে, কে লিখছে, ইতিহাস তার উপর নির্ভর করে অনেক। ঐতিহাসিকের দৃষ্টিভঙ্গি, তার বায়াস, তার প্রেজুডিস সবই তো থাকে, যেহেতু মানুষ সে চেষ্টা করে লোকেরা নিজেদের বায়াস অতিক্রম করতে, কিন্তু পারে না। আর সবসময় তুমি জানতেও পারো না যে কোথায় প্রেজুডিস লুকিয়ে আছে। মানুষ অন্য লোকের চোখে দেখিয়ে দিলে তখন হয়। ধরো আমাদের ছোটবেলায় তো কত সহজেই লোকেরা অন্তজ শ্রেণীর প্রতি তাদের নিচু করে দেখা এমন কথা ব্যবহার করত। মানে আজকে লোকেরা অনেক বেশি সচেতন হয়েছে তাই সময়, এবং আজকে মানুষ বুঝতে পারে যেগুলো প্রেজুডিসের কথা। কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন এই যে বইয়ের খাতায় লেখা থাকতো যে কানাকে কানা বলিও না, পাড়ার লোকেরা তো মানতো না। আমি আজকে রচনাকে বলছিলাম যে এমন ছিলাম যে আমাদের পাড়ায় একটি ছেলে ছিল, ফুটবল খেলতো, তার ভালো নামটা আমার জানাই হলো না, তার একটু চেহারাটা চীনাদের মতো ছিল বলে তার নামই ছিল চীনা, কিন্তু চীনা নামটা পাড়ার লোকেদের দেয়া, এবং এটা তো একটা চীনাদের বিরুদ্ধে একটা প্রেজুডিস, মানে ওই চেহারার, ঠিক মানে নর্থ ইস্টের চেহারার বিরুদ্ধে একটা প্রেজুডিস, যার জন্য এই যে চানু অলিম্পিকে মেডেল পাওয়ার পর একজন দেখলাম অহমিয়া মহিলা লিখেছেন যে এমনিতে তো আমাদের চিঙ্কি ফিঙ্কি বলো, মানে চীনা বলে বাদ দাও, এখন প্রাইজ পাচ্ছি বলে ভারতীয় বলে ভাবছো। হ্যাঁ, তো এইরকম প্রেজুডিস আমরা সবাই বুঝতেও পারি না যে আমাদের কথাগুলো কাউকে আহত করছে। এই প্রেজুডিস গুলোর ঊর্ধ্বে ওঠাও খুব শক্ত ব্যাপার। ওই জন্য তো, হ্যাঁ, কারণ সবসময় তুমি নিজের সব প্রেজুডিস জানো না, যেগুলো জানো তার সঙ্গে লড়াই করতে পারো। কিন্তু অনেক প্রেজুডিস অন্য লোককে দেখিয়ে দেয়, অন্য লোকে এসে বলে তুমি এই যে কথাটা বললে তুমি কি ভেবেছো, তখন মনে হয় যে হ্যাঁ সত্যি তো পারবে। এক এক সময় এসব ভাবলে মনে হয় যে সবকিছু নিয়েই ইতিহাস লেখা যায়, তাই না? তাই তো ধরো বাংলাদেশে ওরা যত সহজে বলবে যে চন্ডালের মতো রাগ করছে,
হুম হুম। আমাদের ছোটবেলায় বলা হতো, কিন্তু এখন আমরা বলবো না, মানে তো যারা একটু ভাবেন তারা বলবেন না। কারণ তুমি একটা গোটা জাতিকে দেখে দিচ্ছ যে ওদের রাগ সবচেয়ে বেশি, এবং ওদের রাগের আমিও বড় সবচেয়ে খারাপ সময় শুনেছি আমার আশেপাশে চারপাশে আমার মা মাসি কাকা জ্যাঠাদের সবাই মধ্যে। বলতেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং তাদের মধ্যে কেউ কেউ বেশ কৃতবিদ্য লোক, এবং তারা না যে না, এবং তারা বুঝতে পারতেন না তারা যে একটা প্রেজুডিস প্রকাশ করছেন, সেটাই বলছি। সবসময় আমরা আমাদের প্রেজুডিস গুলো জানি না। এবং একটা সমাজের মধ্যে, যে কোনো সমাজেই না, যে কোনো সমাজের মধ্যে একটা দিক হচ্ছে নিষ্ঠুরতার দিক। এই সাহেবী সমাজে এসে আমাকে শিখতে হয়েছে যে কিভাবে সাহেবী কায়দায় নিষ্ঠুরতা হয়। এমন তো নয় যারা নিষ্ঠুরতা করে না। আবার দেশে থাকতে শিখতাম কি করে দিশি কায়দায় নিষ্ঠুরতা হয়। হ্যাঁ, ফলে নিষ্ঠুরতার দিকগুলো বদলায়, কিন্তু মানুষের তো একটা নিষ্ঠুরতা আছে, মানে মানুষ সঠিক নিষ্ঠুরতা দেখাতে পারে। এবং তুমি যখন তার মধ্যে একটা বাচ্চা হিসেবে বড় হও, এবং বিশেষ করে তুমি যদি এমন একটা সামাজিক শ্রেণীতে বড় হও যেখানে নিষ্ঠুরতার প্রাপক তুমি নও, নিষ্ঠুরতা অন্যকে দেওয়া হচ্ছে, তোমার নিচে যারা, তখন তুমি অনেক সময় বুঝতেও পারো না যেটা নিষ্ঠুরতা, মানে ওটাতে যে অন্য লোকের খারাপ লাগছে তুমি বুঝতেও পারো না। আচ্ছা, উদাহরণ দিচ্ছি পাবলিক লাইফ থেকে। আমার যখন 67-এর ইলেকশন হচ্ছে পশ্চিমবঙ্গে, তখন অতুল ঘোষ ছিলেন কংগ্রেসের নেতা। তার নামে প্রথমত অনেক মিথ্যে কথা বলা হয়। উনি, এবং তখন তো একটা স্লোগান ছিল যে পুকুর নষ্ট করে পানা, দেশ নষ্ট করে কানা বলে। এখন তুমি জনসমক্ষে কানা কথাটার এই ব্যবহার করছো জনজীবনে, একটা পলিটিক্যাল পার্টি করছে, তারা আবার কমিউনিস্ট। তাহলে ভেবে দেখো তারা ওই ওই জায়গাটাতে তারা নিজেদের প্রেজুডিস সম্বন্ধে কত কত বেশি অচেতন। সেই সেই ঠিক, মানে এটা যে অতুল্য ঘোষের মনে লাগতে পারে, এটা যেটা রাজনীতির ভাষা নয়, এটা একটা মানুষের ব্যক্তিগত আক্রমণ, এটা যে একটা নিষ্ঠুরতা। সেই জন্য বলছি আচ্ছা, সব সমাজেই ওরকম নিষ্ঠুরতা থাকে। আমি যেহেতু 3টে সমাজে বেঁচেছি, আমি 3টে সমাজে তিন মানে খানিকটা, অস্ট্রেলিয়া আমেরিকা অনেক বেশি কাছাকাছি, দুটোই পশ্চিমী দেশ, তফাৎ আছে। ফলে আমি এটাও দেখি যে ওই আমার এটা সমাজের ছাত্র হিসেবে আমাকে ইন্টারেস্ট করে যে কিভাবে ভিন্ন ভিন্ন সমাজ তাদের নিষ্ঠুরতার প্রক্রিয়াগুলো তৈরি করে। কিন্তু আমি সবসময় ধরে নিই যে মানুষ মানেই নিষ্ঠুরতা থাকবে, মানুষের কাছে গেলে আঘাত পেতে হবে, কাছে যাওয়াটা আঘাত পাওয়ার রিস্ক নিয়ে যেতে হবে, তা নইলে কাছে যাওয়া উচিত না। যদি আঘাত পেতে তৈরি না থাকো তাহলে কাছে যাওয়া উচিত। হ্যাঁ, সেটা সব দিক থেকেই, সেটা ব্যক্তিগত ক্ষেত্রে, জাতিগত ক্ষেত্রে, সব স্তরেই বোধহয় সত্যি। সেটার কারণটা এই যে সমাজের মধ্যে নিষ্ঠুরতা থাকে, সমাজের মধ্যে ক্ষমতার কথা থাকে, একে আরেকজনকে দমিয়ে রাখার কথা থাকে। সে কখনো লিঙ্গ ধরে হতে পারে, জাত ধরে হতে পারে, নানান ভাবে হয়। এবং এটা ইতিহাস দেখলেও আমরা তো প্রমাণ পাই। আমার ইতিহাস চর্চা টেক্সট, পাঠ্য বইয়ের বাইরে ঐতিহাসিক কাহিনী যেগুলি, তাতেও দেখলে তাই দেখা যায়। ক্ষমতার লড়াই থেকে নানা রকম জিনিস, নানা রকম নিষ্ঠুরতা। হ্যাঁ, ফলে আমি যেটা বিশ্বাস করি না, বলতে পারো আমি নিষ্ঠুরতা রহিত একটা মানুষের সমাজ হয়ে বিশ্বাস করি না। একসময় করতাম, ওই যখন মার্ক্সবাদী হয়েছিল তখন ভাবতাম যে এতটা রূপকথার সমাজ হতে পারে, ইউটোপিয়া। হ্যাঁ, কিন্তু এখন আমার মনে হয় মানুষের ওগুলো ইউটোপিয়াই। মানুষ দোষ গুণ, দয়া মায়া নিষ্ঠুরতা সব মিশিয়ে, এবং যেটাকে আমি ওই মানে জীবনের ঘনত্ব বলছিলাম, ওই সেই জীবনানন্দের লাইনটা ছিল না যে দুরন্ত শিশুর হাতে ফড়িংয়ের ঘন শিহরণ, মরণের সাথে লড়িয়াছে। এখন জীবন মানে একটা ঘন শিহরণ, মানে যেটা দপদপ করছে। ওই সেই, হ্যাঁ, ওই ব্যাপার ঘুরে একই কথা বলছিলাম, ওই জীবনের সন্ধান আমি বাঙালি হিসেবে পেয়েছি। সেই এখন সেটাও অনেক একটা ভাবার বিষয় যে ওই জীবনের সন্ধান বাঙালি হিসাবে, সেটা হয়তো আমি বা তুমি, আমরা বাঙালি হিসাবে জন্মেছি বলে, বড় হয়েছি বলে, হ্যাঁ, তাই জন্যই পেতাম, তার কোনো কারণ নেই। অস্ট্রেলিয়াতে একজন কবি ছিলেন জুডিথ রাইট বলে, তো সাদা কবি, মানে সাদা মহিলা।
আমার ভালো লাগতো তার কবিতা পড়তে। তো তার জীবনী একটা লিখেছিলেন একজন ক্যাথলিক নান, তার নাম ভেরোনিকা ব্রেডি। একদিন আমি গাড়ি চালাচ্ছি অস্ট্রেলিয়া, তখন ওই রেডিও শুনছি, ওদের যে এনপিআর এর ইকুইভ্যালেন্ট সেটা আর কি, ন্যাশনাল রেডিও। তো সেখানে ওই ভেরোনিকা ব্রেডিকে ইন্টারভিউ করা হচ্ছে, কারণ ওই জুডিথ রাইটের জীবনটা তখন বেরিয়েছে, ওই বইটা নিয়ে ইন্টারভিউ করা হচ্ছে। করতে করতে উনি জুডিথ রাইট সম্বন্ধে একটা কথা বললেন, সেটা শুনে আমার মনে হলো যে হ্যাঁ, এটা তো আমার বাঙালি হবার বই। উনি মানে ইংরেজিতেই বললেন, ন্যাচারালি আমি তো ইংরেজিতেই বলছি। উনি বলেন যে for Judith, being Australian was an erotic experience. যে মুহূর্তে বললেন, আমি কিন্তু বুঝতে পারলাম হ্যাঁ, আমার জন্য তো being a Bengali person is an erotic experience, কারণ এটার ভেতর দিয়ে আমি পৃথিবীর সব রস পাই। তোমার তো প্রচুর কাজ, তোমার শ্রমিকদের জীবন নিয়ে যে কাজ, আরো বিভিন্ন রকম কাজ। একটা কাজ আমার মনে হয় যে যেটা নিয়ে আমি একটু জানতে চাই, সেটা হচ্ছে যে পরিবেশের ইতিহাস, এটার পিছনের কি ভাবনা তোমার? এটা নিয়ে আমি সাম্প্রতিককালে একটা বই ছেপেছি, মানে বেরিয়েছে, তাই নিয়ে অনেক জায়গায় আলোচনা হচ্ছে। তো এটা প্রথমে কাজটা একটা মজার দিক আছে, যেটা হচ্ছে যে আমি যখন কলকাতায় বড় হচ্ছি তখন গঙ্গার ঘাটে মাঝে সাঝে যেতাম, কিন্তু নেচার বলতে ধরো বিভূতিভূষণের পথের পাঁচালীতে যে বর্ণনা সেটা কলকাতায় পেতাম না, পড়তাম। তারপরে ধরো ছবিতে দেখতাম, মানে এই যে নদীর মাতৃক বাংলাদেশ ছবিতে দেখতাম। ফলে নেচার বস্তুটা যে কি জিনিস আমার অস্ট্রেলিয়া যাওয়ার আগে বোঝা হয়নি। আর অস্ট্রেলিয়া যখন ক্যানবেরাতে গেলাম, তখন ক্যানবেরাটা ভারী সুন্দর শহর আমার কাছে। আর দেখো, কলকাতার ওই মানে কোটি কোটি লোকের থেকে একটা শহরে গিয়ে পড়লাম যেখানে 2 লক্ষ লোক, আর শহরটার ভেতর দিয়ে ওরা এখানে যাকে উডস বলে, ওরা বুশ বলে। আর অস্ট্রেলিয়ার বুশ তো মোটামুটি হালকা বুশ, ট্রপিক্যাল জঙ্গল তো খুব বেশি নেই, একটু উত্তরের দিকে আছে। ফলে মূলত ইউক্যালিপটাস গাছ বা গাম ট্রি জাতীয় গাছ, সেগুলো শহরটার ভেতর দিয়ে নানান ভাবে চলে গেছে। আর শহরটার ভেতরেই ছোট ছোট কতগুলো পাহাড়। ফলে ধরো লাঞ্চের সময় হয়তো হাঁটতে চলে যেতাম পাহাড়ে, কোনো বন্ধুর সাথে পাহাড়ে উঠে হেঁটে গিয়ে লাঞ্চ খেলাম। আর ইউনিভার্সিটির ভেতরে একটা খালের মতো ছিল, যেটা ওই একটা গিয়ে লেকে পড়ে, লেকটা নদীর সাথে জড়ানো। সেই খালটার পাশে যখন হাঁটতাম, মানে মেঠো একটা রাস্তা ছিল তখন, আর সেই রাস্তার খালটার পাশে জমিটা যেখানে ঢালু হয়ে গেছে, সেখানে বড় বড় সর গাছের মতন জল থেকে উঠে এসছে। আর তার ভেতরে কখনো রাজহংস, কখনো বুনো হাঁস তাদের বাচ্চা ছোট ছোট খেলা করছে। ওটা দিয়ে হাঁটতে গেলে আমার সবসময়, আমি যদি হতাম বনহংসী হতে যদি তুমি, কোনো এক ছিপছিপে নিরালা নদীর সেই স্বরের ভিতর, কবিতাটা। ফলে আমার মনে হতো আমি বরিশাল দেখছি, যদিও বরিশালের সাথে কোনো মিল ছিল না, কিন্তু আমি বাংলা সাহিত্য দিয়ে দেখতাম অস্ট্রেলিয়া, কিন্তু খুব ভালোবাসতাম জায়গাগুলো। আর অস্ট্রেলিয়ান বন্ধুরা যেহেতু অনেক ওইরকম বাইরে, ওদের একটা আউটডোর জীবন আছে অনেক, ওরা তখন আমি অস্ট্রেলিয়াতেই সাঁতার কাটতে শিখি, কিন্তু ওরা সেই নদীতে নিয়ে যাওয়া, হাঁটু জলে গিয়ে একটা নদীর একটা পাথরের উপর বসে থাকা, বা কোথাও একটা ছোট ওয়াটারফল ছিল কাছে, সেখানে যাওয়া, এগুলো প্রায় নিত্য নৈমিত্তিক ছিল। মানে হয়তো উইকেন্ডে চলে গেলাম। ফলে আমার এই প্রকৃতি দেখা ভালোবাসা, যেটা ভেতরে সাহিত্য থেকে এসেছিল, তুমি বলতে পারো রবীন্দ্রনাথ যেমন প্রকৃতিকে দেখে প্রকৃতিকে প্রায় আধ্যাত্মিক একটা বোধ তৈরি করেন, মানে প্রকৃতি তোমাকে দৈনন্দিন জীবনের ক্ষুদ্রতা নগ্নতা থেকে বার করে নিয়ে চলে যায়। এই যে বোধটা, এটা আমার অস্ট্রেলিয়ান প্রকৃতি দিত। একটা পাহাড়ের উপরে উঠে যখন তার পাশে দেখতাম, তখন এটা বিশাল আকাশ, এটা বিশালতার সামনে দাঁড়াতে হঠাৎ। ফলে রবীন্দ্রনাথ যেভাবে ধরো একটা জগৎ বলে এই যে ধরনী চেয়ে বসে আছে, হ্যাঁ, পাহাড়ের উপরে উঠে মনে হতো এই তো ধরনীর চেয়ে বসে আছে। কলকাতা যখন গান গাইতাম, ধরনীটাকে দেখতে পেতাম যে চেয়ে বসে আছে। তো ফলে আমি
সত্যিটাকে ভালোবাসতাম হলো কি 2003 সালে। আমি প্রত্যেক বছর অস্ট্রেলিয়া যাই, আমার ছেলে ওখানে আছে, আমার প্রাক্তন স্ত্রী ওখানে আছে, তো আর আমার একটা ভিজিটিং প্রফেসরশিপ আছে, ফলে আমি প্রত্যেক বছর যাই। এবারে প্যান্ডেমিকে যেতে পারি। ফলে যখন 2003 সালে একটা অসম্ভব আগুন লেগে শহরটাতে 300টা বাড়ি পুড়ে গেল, কিন্তু চারপাশে ওই যেগুলো সব প্রকৃতি জায়গাগুলো আমার ভালো লাগতো সব পুড়ে ছাই হয়ে গেল। তখন গিয়ে মনে হচ্ছে যেন একটা লস এঞ্জেলেসের কোন একটা মানে একেবারে নাইটমেয়ারিশ বা ডিস্টোপিক ছবি যাকে বলে, সেই রকম একটা দৃশ্যের মতো। আর তখন সে একটা খরা চলছে অস্ট্রেলিয়া 10 বছর ধরে, ঘাসগুলো সব হলুদ হয়ে গেছে। এমনিতেই অস্ট্রেলিয়াতে মাটিতে জল কম, যার জন্য ফুল কম হয়, কারণ ফুলের যে পাপড়ি ওটা মূলত জল। ফলে যে মাটিতে জল কম সেখানে ফুল হয় না চট করে, ওদের কয়েকটা ফুল হয়, সেগুলো খুব মানে মানে সেগুলো হচ্ছে রবীন্দ্রনাথ বলতেন না, তবু মরতে চায় না, ডাটা হয় মোটা, পাতা হয় কঠিন, চিকন সবুজ, বলে ওই জাতের বুনো এক জিনিস আর কি, মানে বস্তির ছেলে মেয়েদের মতো, মানে মারতে পারবে না তুমি, বড় হবেই। তো হ্যাঁ, তো কিন্তু আমরা যত এখানে ফুল দেখি শিকাগো তত ফুল হতো না। কিন্তু আমার কিন্তু অনেক পাখি আছে, আর খুব ঘাসগুলো সব হলদে হয়ে গেল, জায়গাগুলো নষ্ট হয়ে গেল। তখন আমি লোককে জিজ্ঞেস করলাম এটা কি, এরকম কি ড্রাউট থেকে? তখন বললো না, এটা শুধু ড্রাউট না, এটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। তখন আমি ক্লাইমেট চেঞ্জ নিয়ে পড়াশোনা করতে শুরু করলাম। তার থেকে আমার কথাগুলো বোধ হয়ে লিখতে শুরু করলাম। প্রথম লেখাটা লিখেছিলাম বাংলায়, 12 মাস বলে একটা পত্রিকায়। বাঙালিরা কেউ উৎসাহ দেখায় না। আমি ফিরে এলাম এখানে, তখন আমাদের এখানে একটা কাগজ বেরোয়, ভালো নাম করা কাগজ, হিউম্যানিটিজে। তার এডিটর এসে আমায় বললেন যে আমাদের এখন হাতে ভালো লেখা নেই, তোমার কিছু আছে? তা আমি এইটা তখন ইংরেজিতে লিখে দিলাম, এটা নানান ভাষায় অনুদিত হলো, আলোচনা হলো, তর্কাতর্কি হলো, ওটা কিছু হয়ে গেল, আমার এই বইটার কাজ শুরু হয়ে গেল। কিন্তু মজার ঘটনা যেটা বলছি, ওই 10 বছরের মধ্যে একবার আস্তে আস্তে বছর 3-4 বাদে, এবং ওই 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 ঘটনা থেকে কিন্তু মানে ওয়াটার রেশনিং দেখলাম, বাগানের জল লোকেরা দিতে পারে না দেখলাম, এবং অস্ট্রেলিয়ার মধ্যে ভীতি দেখলাম, একটা বড় লোক সমাজে দেখলাম লোকেরা ভয় পাচ্ছে যে ওদের খাবার জল থাকবে না, বিদেশ থেকে আনতে হবে। এবং ক্লাইমেট চেঞ্জ তখন ওদের একটা ইলেকশনের ইস্যু হয়ে গেল 2007 সালে। এবং আমার মনে আছে জানো তো, একটা মজার ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে যখন ঘাসে আবার রং ফিরে এলো, তখন আমার এত আনন্দ হয়েছিল। আমি অস্ট্রেলিয়া ছিলাম, তো আমার দুজন অস্ট্রেলিয়ান বন্ধু, একজনের নাম, এরা স্বামী স্ত্রী নন, একজনের নাম ইয়ান ম্যাকালম্যান, পুরুষ মানুষ, আর একজনের নাম মারিনা পলিঞ্জার। মারিনা এখন টেক্সাস থাকে। আমি দুজনকে বললাম তোমাদের আমি বসাচ্ছি, বসু বলে আমি ওদের বললাম আমি একটা রবীন্দ্রসঙ্গীত গাইবো, তোমরা তো আর বুঝবে না, আমি অনুবাদ করে বলে দেবো কি বলছি। বলে ওই কখন বাদল সময় লেগে গানটা ওদের শোনালাম জোর করে, কারণ ওটা একটা রবীন্দ্রনাথ গান, ঘাস নিয়ে লেখা। তুই যদি বলো ঘাস নিয়ে কি গান আছে, ঘাসের গুণগান করে, সেটা ওই মাঠে মাঠে ঢাকে মাটি সবুজ মেঘে, ওরা যে ওই প্রাণের রণে মরু জয়ের সেনা, ওদের সাথে আমার প্রাণের প্রথম যুগের চেনা। পুরো গানটা ঘাস নিয়ে, আমার সেটা এখনো মনে আছে। ওই করে এই কাজটা শুরু হলো। ফলে এই কাজটা এলো আমার পশ্চিমী জীবন থেকে, আমার অনেক কাজ এসেছে ভারতীয় জীবন থেকে, কিন্তু কাজটার মধ্যে যে রস, সেটা কিন্তু আপনাদের ওই ঠাকুর বসে আছে। ওই ঠাকুর জীবনে দাঁড়িয়ে সবাই বসে। আমি ইংরেজিতে লিখেছি, সাহেবদের জন্যই লিখি, মানে সাহেবরা পড়ছে, ওদের মোটামুটি ভালোই লাগছে, কথাবার্তা হচ্ছে, কিন্তু ওরা তো আর ওই জায়গাটায় বুঝতে পারবে না যে এটা আমার একটা বাঙালির পশ্চিমী জীবন থেকে উঠে আসা একটা কাজ। ঠিক ঠিক, এটা ভারী চমৎকার, খুব ভালো। কিন্তু সেই জীবনটা দোয়েলের ফড়িং এর নয়। হ্যাঁ, কিন্তু ওই জীবনটা যে জীবন দোয়েলের ফড়িং এর সেই জীবন নয়, ওটা একাডেমিক জীবন। কিন্তু এটা বাঙালির, যারা ওই কলকাতায় একটা ওই ঘন শিহরণের জীবন ছিল, যে তারপর বিদেশে গেছে, বিদেশেই থেকেছে, বিদেশে ভালো লেগেছে, ওই ফলে রসটা আহরণ করেছি বাঙালি জীবন থেকে। কিন্তু আমার যে বক্তব্য আছে সেগুলো ওই সাহেব ওরা যা পড়ে, আমিও তাই পড়ি একটা মতামত আছে, এইসব মিশিয়ে লেখা। প্রেক্ষাপটটা বাঙালির জীবন থেকে এসছে, হ্যাঁ, মানে শেকড় গুলো আর কি। কিন্তু পশ্চিমী অভিজ্ঞতা, পশ্চিমী বন্ধুত্ব,
ওদের বন্ধুত্বের দানগুলো অস্ট্রেলিয়াতে অনেক বেশি সেই অর্থে পুরোটা একাডেমিক জীবন ছিল না, যেহেতু এইসব অ্যাক্টিভিটিস ছিল। আমারও বয়স কম ছিল, এখন আমার দাবি বেশি, মানে অনেক বেশি প্রফেশনাল জগতের দায়ী, আমার সময় কমে যায়, এসব হয়। প্লাস এখন তো বয়স হয়ে গেছে, মনে হয় আর বেশি বছর নেই, আরো অনেক জিনিস পড়তে হবে, তাড়া হয় মনে। আমাদের সময় তো এগিয়ে চলেছে, আর তোমাকে অনেকক্ষণ কথা বলালাম, আর তাও একটা শেষ প্রশ্ন বারে বারেই তোমার আলোচনার মধ্যে ঘুরে ফিরে আসছে, এবং আমি তোমার সত্যি কথা বলতে কি তোমার লেখার যে সাহিত্য গুণ, তোমার প্রবন্ধগুলির সেগুলি আমাকে খুব আকর্ষণ করে। বিষয়বস্তুর গভীরতা ছাড়াও তোমার শব্দ চয়ন এবং তোমার সাহিত্য গুণ, তোমার প্রবন্ধ পড়লে বোঝা যায় যে বাংলা সাহিত্যের প্রতি তোমার বিশেষ ভালোবাসা আছে, এবং তুমি বারে বারে বলছো সে কথা, এই যে ঘুরে ফিরে তোমার কবিতার লাইন মনের মধ্যে রয়েছে, স্মৃতি থেকে বলছো। এখনো তুমি নিয়মিত বাংলা বই পড়ো নিশ্চয়ই, তাই না? পড়ি, কিন্তু জানো তো মানে পিছিয়ে পড়ি সব, যেহেতু এখানে সব লাইব্রেরি খোলা থাকলে একটু বেশি পড়ি, এখন তো লাইব্রেরি বন্ধ। পড়ি কিন্তু হয়তো অনেক বেশি ঘুরে ফিরে রবীন্দ্রনাথ পড়া হয় অনেক বেশি। আচ্ছা আচ্ছা, বারে বারেই ঘুরে ফিরে রবীন্দ্রনাথে যাওয়া। শেষ প্রশ্ন আমার, বাঙালির পাঠাভ্যাসের ইতিহাস এ সম্বন্ধে পাঠাভাষার ইতিহাস খুব মজার। তোমার পর্যবেক্ষণ। পাঠাভাষার একটা সাধারণ ইতিহাস আছে মানুষের, সেটা হচ্ছে যে আমরা যাকে বলি মনে মনে পড়া। তোমার এই অভিজ্ঞতা হয়েছে কেন জানি, তুমি তো আমার বয়সে ছোট। আমাদের ছোটবেলায় যেমন হয়তো চিৎকার করে পাঠ্যপুস্তক নিয়ে পড়ছো, মনে মনে পড়ো। মনে মনে পড়াটা কিন্তু পরে এসেছে মানুষের ইতিহাস। বই লোকে জোরে জোরেই পড়তো বেশিরভাগ সময়। আমিও ছোটবেলায় বই জোরে জোরেই পড়তাম, পুস্তক জোরে। হ্যাঁ, তবে ধরো পাঠাভাষ তো বদলাচ্ছে না, এই থাকো এখন কত লোকে, আমার বন্ধুরা মানে আমার বয়সী বন্ধুরা তো এখন তারা কেবল টেলিফোনে পড়ে, তারপরে অনেকে ইন্টারনেটে পড়ে, কম্পিউটারে পড়ে। মানে আমিও কিছু পড়ি, তবে আমার কম্পিউটারে ওই বইয়ের স্বাদটা পাই না। তাতে অনেকে বলে প্রাচীন, এখন প্রাচীন হতেই পারে, কিন্তু যে কদিন বেঁচে আছি আমি তো আমি। হ্যাঁ, কিন্তু পাঠাভাষ তো বদলাচ্ছে। ফলে পাঠাভাষীতে আরেকটা মজার দিক, ধরো তুমি এটা জানো হয়তো, একজন বাঙালি মহিলা ছিলেন রাসসুন্দরী দেবী 19th সেঞ্চুরি। তখন তো মেয়েদের লেখাপড়া শেখানো হতো না, ওর খুব মানে অক্ষর চিনতে ইচ্ছে ছিল, শেখার ইচ্ছে ছিল। তো বাড়িতে ওই পুঁথির মতো, মানে বাঁধানো নয় কিন্তু ছাপা, কোন চৈতন্য জীবনী ছিল। উনি সেই একটা একটা করে পাতা খুলে নিয়ে, যাতে বাড়ি কেউ দেখতে না পায়, নিন্দে হবে, শাড়ির আঁচলের ভেতরে ঢুকিয়ে রাখতেন। রান্নাঘরে রান্না করতে করতে নিজেকে শেখাতেন। রাষ্ট্রপতির একটা বই আছে আমার জীবন বলে, তাতে উনি এই গল্পটা লিখেছেন যে কি করে, তুমি পাঠাভাষার কথা বলছেন, কি করে একজন মহিলা পড়তে শিখলেন সবার চোখ এড়িয়ে। ফলে পাঠের একটা খুব ইন্টারেস্টিং ইতিহাস আছে, মানে এবং তার পরিবর্তন, বিশেষ করে মেয়েদের পড়া, কখন থেকে পড়া শুরু হলো, লুকিয়ে পড়া। কারণ একসময় একটা প্রেজুডিস ছিল যে লেখাপড়া করলে মেয়ে বিধবা হবে, স্বামী মরে যাবে। ফলে আর বাড়ির ভেতরে সবচেয়ে যন্ত্রণা দিত অন্য মেয়েরা। মানে রান্নাঘরে তোমায় দেখতে যাবে কে? পুরুষ মানুষরা দেখতে যাবেন না, বাড়ির অন্য মেয়েরাই, কেউ ননদ কি শাশুড়ি কেউ দেখে ফেলে তারাই তো মানে যন্ত্রণাটা দেবে। ফলে উনি ওই শাড়ির আঁচলের ভাজে একটা করে পাতা নিয়ে চৈতন্য ভাগবত, মনে বলুন চৈতন্য ভাগবত, সেখান থেকে ফলে পাঠাভাষা, হ্যাঁ কোনো একদিন বড় করে কথা বলি। পাঠাভাষা খুব মানে এটা আগ্রহের জিনিস, কারণ এবং আজকাল ইতিহাসের আমার অনেক ইতিহাসের বন্ধুরা কিন্তু এই পাঠাভাষার ইতিহাস নিয়ে কাজ করে। আচ্ছা, এটা এখন একটা ইতিহাসের চর্চার বিষয় হয়ে গেছে। আমার খুব মনে হয়, এমনকি আমার জীবদ্দশাতেও আমি যেভাবে বড় হয়েছি সেই থেকে
এখন যেখানে আমরা দাঁড়িয়ে আছি, আমি স্কুলে পড়াই, আমার ছাত্রছাত্রীদের যেভাবে পড়তে দেখি, আমি নিজেও সেই বিবর্তনটা দেখতে পাই যে এখন তারা আইপ্যাডে পড়ছে, ট্যাবলেট। এগুলো দেশেও হচ্ছে, দেশেই পরিবর্তন হচ্ছে, এই সর্বত্রই এবং আইফোনে পড়া হচ্ছে, ফোনে পড়া হচ্ছে। বেশ, ঠিক আছে দীপেশ দা, ভালো থেকো। হ্যাঁ, আমারও ভালো লাগলো। বিএজিসি রেডিওর পক্ষ থেকে কৃতজ্ঞতা জেনো। সুস্থ থেকো, আবার কথা হবে। হ্যাঁ, বাই। আপনারা শুনছেন বিএজিসি রেডিও, প্রবাসী বাঙালির আড্ডা যাপনের মেঘ ঠিকানা।